নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের কাছে আবারও ফিরে এলাম। আমি অপরূপা। এবার এই মুহূর্তে আমরা দেখাচ্ছিলাম ছবি, যেখানে দিকে দিকে চলছে জয়োল্লাসের ছবি আপনারা দেখতে পাচ্ছিলেন। কার্যত গেরুয়া শিবির একেবারে তারা যেরকমটা দাবি করেছিল যে এবারে কিন্তু বাংলায় তারা আসছেন, বাংলার মানুষ এবার পরিবর্তন চাইছেন। বর্তমানে যা ট্রেন্ড রয়েছে সেই ট্রেন্ড কিন্তু সত্যি তাই বলছে, এবং কার্যত সেই দিকের পথেই কিন্তু হাঁটা জায়গা তৈরি হয়ে গিয়েছে। এক্ষেত্রে এই মুহূর্তের যে আপডেট রয়েছে একটু জানিয়ে রাখতে চাইব। বিজেপির তরফ থেকে রয়েছে 192-এ, তৃণমূল কংগ্রেস রয়েছে 96-এ, আইএসএফ তথা বাম তথা আইএসএফ রয়েছে 2-এ, জাতীয় কংগ্রেস 1 এবং অন্যান্যরা কিন্তু 2। এই যখন পজিশন রয়েছে তখন স্বাভাবিকভাবেই আলোচনার একটা পরিসর তৈরি হয়ে যায়, একাধিক বিষয় উঠে আসে আমাদের আলোচনায়। এই মুহূর্তে আমার সাথে আমরা স্টুডিওতে যাকে পেয়েছি, পদ্মশ্রী কাজী মাসুম আক্তার। শুধু শিক্ষাবিদ বললেই তাকে বলা হবে না, তিনি কিন্তু রাজনৈতিক বিশ্লেষকও। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে মানবিকতার জন্য, মানবতার জন্য, মানুষের জন্য লড়াই করেছেন। সেই মানুষটি আজকে আমাদের সাথে রয়েছেন স্টুডিওতে। আমরা দাদা স্বাগত জানাবো ওঙ্কার বাংলায় আপনাকে প্রথমেই। এবং আজকের যে ট্রেন্ড, এই ট্রেন্ডের বিষয়ে কথা বলতে শুরু করলে প্রথমেই যে বিষয়ে আসবো, দীর্ঘদিন ধরে বলে আসছেন, দীর্ঘদিন ধরে মানুষের কাছে বলে আসছেন, তারপরে আজকের এই দৃশ্য আপনারা চোখের সামনে দেখছেন, কোথাও গিয়ে একটা জয়ের জায়গা তৈরি হচ্ছে। এক্ষেত্রে সংখ্যালঘু ভোট ভীষণভাবে একটা দল কিন্তু এতদিন ধরে বলেছে, শাসক দলই যদি এতদিনকার যে শাসক দল যারা ছিলেন তারা বলেছিলেন তাদের ভোট ব্যাংক, বিরোধীরাও বলে এসেছিলেন, বিরোধীরা যারা বিরোধীতে ছিলেন, এখন বিরোধী ওইভাবে বলা যাবে না হয়তো, কিন্তু কার্যত দেখা যাচ্ছে এখনকার যা বাস্তবিক ট্রেন্ড তাতে কিন্তু একটা সংখ্যক বাম কংগ্রেসের দিকে গেলেও একটা ভোট কিন্তু, পার্সেন্টেজ অফ ভোট কিন্তু গেছে বিজেপির দিকে, যার কারণে এই ট্রেন্ডটা। কি বলবেন? দেখুন, প্রথমত যারা এগোচ্ছে তাদেরকে শুভেচ্ছা আমার, যারা পিছোচ্ছে তাদের কাছে আমার শান্তির আশিস ধারা রইল। ভোটটা কার সাথে কার হয়েছে? তৃণমূলের সাথে বিজেপির না হয়নি। আমি মৌলিক প্রশ্নে আসছি, এটা জনতা ভার্সেস মমতার ভোট হয়েছে। পশ্চিমবঙ্গের জনগণ ভার্সেস মমতা। একটা জিনিস পশ্চিমবঙ্গের মানুষের একটু অসুবিধা হয়ে গেলে, সকালবেলা উঠে যে মিম ট্রোল হয়ে আমরা হাসতাম, আগামীতে মনে হয় হাসিটা থেকে পশ্চিমবঙ্গবাসী বঞ্চিত হবে। এই জোকসের বিভিন্ন প্রতিযোগিতা টিভি চ্যানেলে প্রোগ্রাম হতো, হাসি ঠাট্টার, সেগুলো প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে। দিদি একলা সব জোকসকে হাইজ্যাক করে নিয়েছিল। এইটা বাংলার একটা অবক্ষয়, একটা ক্ষতিকর। আমি জানতাম পরিবর্তন হবে, কিন্তু এটা তো পরিবর্তন হয়নি। কিরকম উল্টো কথা বলছি না? পরিবর্তন হয়নি না, পরিবর্তন হয়নি না, পরিবর্তন হয়েছে, পরিবর্তনের ঝড় হয়েছে। আমি ঝড় হবে কিন্তু ভাবিনি, আমি পরিবর্তন হবে ভেবেছিলাম। আমার মনে মনে আমার আবেগে ছিল যে সত্যি ঝড় এসে যাবে না তো, কিন্তু অঙ্কে মেলাতে পারছিলাম না, অঙ্কে মেলাতে পারছিলাম না যে এই পরিবর্তনের ঝড়ের আকার ধারণ করবে। কি করে আসবে? বলছে বুথ লেভেলে সংগঠন নেই, কিচ্ছু নেই, ঝড়টা হবে কোত্থেকে, এটাই ভাবছিলাম। কিন্তু এই বুথে লোক না থাকলেও যে ঝড় হয়, যদি জনতা চায়, চুপচাপ যদি তারা অঙ্ক কষে নেয়, তাদের যদি জ্যামিতি, পাটিগণিত, বীজগণিত তৈরি হয়ে থাকে, যেটা কোনো বিশেষজ্ঞের চোখে ধরা পড়ে না, মানুষের হৃদয়ের গহ্বরে যা স্থান লাভ করে, এক অনাবিল কান্না যার শেষ নেই, ক্রন্দন। আমি গতদিনও বলছিলাম, গতকালও বলছিলাম, মানুষের মধ্যে যে কান্নার রোল উঠেছে, সেই রোলের প্রলেপ দেবে কি? শাসক তো দিতে পারবে না, তারা তো আবার কান্নার বাণী নিয়ে আসবে, আবার কাঁদো, আরো 5 বছর কাঁদো। আমি বলেছিলাম বাংলার লোক বর্তমান অবস্থায় কি সুখী? যদি বর্তমান অবস্থায় বাংলার মানুষ সুখী থাকে তাহলে এই সরকার থেকে যাবে। এই ম্যান্ডেট বলল না, বর্তমান অবস্থায় বাংলার মানুষ সুখী নয়। বিজেপি কি বললো বড় কথা নয়, জনতা কি বললো বড় কথা, জনতা ভার্সেস মমতা, এইটা হয়েছে। এখন প্রশ্ন যাচ্ছে যে এই যে ঘটনা ঘটলো তার কি কারণ আছে? আমি নিশ্চিত করে বলতে পারি, আমি বলেছিলাম যে কিছু পলিসি পরিবর্তন করলে বিপুল অংশের মুসলিম ভোট তৃণমূলে চলে আসবে, এই বিজেপিতে চলে আসবে বিপুল অংশের মুসলিম ভোট। আমি এটা বলেছিলাম, আমি আর্টিকেলও লিখেছিলাম। আমি বিজেপির আইটি সেলকেও পাঠিয়েছিলাম, আর্টিকেল খবরের কাগজে বেরিয়েছিল, ইংরেজিতে অনুবাদ করে দিল্লিতেও পাঠিয়েছিলাম। কি পদ্ধতি নেওয়া উচিত, কি পদক্ষেপ প্রকরণ নেওয়া উচিত। আমি পরিষ্কার করে বলছি,
মুসলমানদের একটা বড় অংশ দিনের পর দিন 15-20 বছর ধরে আমরা বলে গেছি লাগাতার, একদিন না কিন্তু, তাদের বলেছি কিভাবে তারা সর্বশান্ত হয়েছে, কিভাবে তারা দুধেল গায়ে পরিণত হয়েছে। দিদি একটা সত্য কথা বলেছে পশ্চিমবঙ্গ কিন্তু, যে মুসলমানরা যারা ভোট দেয় তারা আসলে দুধেল গাই। আর আমি বলেছি এটা তৃণমূল পার্টি অফ ইন্ডিয়া নয়, তৃণমূল পার্টি অফ ইন্ডিয়া নয়, এটা হচ্ছে ইসলামিক সোশ্যালিস্ট পার্টি অফ ওয়েস্ট বেঙ্গল। মমতা ব্যানার্জি পার্টির নাম কি দিয়েছিলাম? ইসলামিক সোশ্যালিস্ট পার্টি অফ ওয়েস্ট বেঙ্গল। এটা মুসলমানদের পার্টি। কটা মুসলমান এক চড়ে এই দলটাকে রেখে দিয়েছে। ও নন্দীগ্রাম সিংহ সব তাকে তুলে রাখুন, কিচ্ছু নেই। প্রপার্সে হিন্দু ভোট দিয়েছিল, তাকে দেয়নি। কিন্তু তখন হিন্দুরা একজোট হয়নি, হিন্দুরা তখন একজোট হয়নি, ব্যাপারটা এইটুকু তফাৎ ছিল। কিন্তু মুসলমানদের যে একজোট হওয়া ভোট ছিল তৃণমূলের সাথে, সেই ভোটে দিনের পর দিন বলার পর, এবং আমাদের যে কথা বারবার বলে গেছে, সেটা আইএসএফ শুনেছে, সেটা মিম শুনেছে, সেটা যে ওই AJUP, যদিও ভিডিও ফাঁস হওয়া যেতে একটু প্রবলেম হয়ে গেল, ব্যাচারি দুটো হচ্ছে, আর অনেকগুলো হতো ব্যাচারি, তো এইগুলো সব শুনেছে, তারাও এই কথা বলা আরম্ভ করেছে। মুসলমানদের শিক্ষিত অংশের একটা অংশের মানুষ বলা শুরু করেছে, না ভালো নেই আমরা শিক্ষায় ভালো নেই, চাকরিতে ভালো নেই, অর্থে ভালো নেই, সামর্থ্যে ভালো নেই, ক্ষমতায় ভালো নেই, মর্যাদায় ভালো নেই, স্বাস্থ্যে ভালো নেই, কিছুতে ভালো নেই, আরো খারাপ হয়েছে আমরা। একটা জাতি কতদিন ধর্মীয় উন্মাদনা, নির্ভেজাল মিথ্যাচারে, জাস্ট অঙ্গভঙ্গিতে, ভক্তি ভালোবাসার অভিনয় কতদিন বুধ হয়ে থাকবে? শেষ তো আছে। দেয়ালে পিঠ ঠেকা বলে তো কথা আছে না? সত্যি করে বলছি, মুসলমানদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। ফলে 15-20% মুসলিম কিন্তু তৃণমূল হাত থেকে বেরিয়ে যাচ্ছে। মমতা কিন্তু অহংকার নিয়ে আছে, ও তো রয়্যাল বেঙ্গল টাইগার না, রয়্যাল বেঙ্গল টাইগার কাউকে পাত্তা দেয়? ভেতরে ভেতরে যে কি বিপ্লব ঘটে গেছে মুসলমানদের অন্তঃকরণের ভেতরে, উনি বুঝে উঠতে পারেনি। মাসুমাকদের বুঝে গেছে কিন্তু ঠিক। আমি বিজেপিকে বলেছিলাম, আপনারা একটু ধরে নিন ওদেরকে, একটু নীতির পরিবর্তন করুন, ভাবনা চিন্তা একটু পরিবর্তন করুন, একটু কিছু পদক্ষেপ, কিছু এজেন্ডা, কিছু মুদ্রা, কিছু ইস্যু নতুন তৈরি করুন। ওরা কিছুটা নিয়েছে বটে, পুরোটা নিতে পারেনি। ফলে মুসলিম ভোট অন্যদিকে কিছু চলে গেছে, কিছু কংগ্রেসের দিকে, কিছু CPM এর দিকে, কিছু ISF এর দিকে, কিছু AJUP এর দিকে, কিছু মিমের দিকে, অর্থাৎ ভাগ হয়ে গেছে। কিন্তু প্রশ্নের কথা, ওরা জানে এরা ক্ষমতা আসতে পারবে না, জানে মিম ক্ষমতা আসবে না, জানে AJUP ক্ষমতা আসবে না, এরা আসবে না। তার ক্ষমতায় এসে নতুন সরকার আনবে কারা? বিজেপি আনবে, আর কেউ না। তাহলে বিজেপিতে তারা আসতে পারতো, কিন্তু বিজেপি তাদের জন্য দরজা ঠিক মতো খুলে রাখতে পারেনি, কিছুটা বন্ধ করে রেখেছিল। কিন্তু এই যে ফাঁক ছিল না, একটু ফাঁক দিয়েও গলে গেছে 5% ভোট। ফাঁক দিয়ে কত পার্সেন্ট ভোট গলে গেছে? প্রায় 5% ভোট, মুসলিম ভোট বিজেপিতে এসেছে। ফলস্বরূপ এই যে আমরা দেখতে পাচ্ছি, একদিকে হিন্দু ভোট এক কাছে হয়েছে, অন্যদিকে মুসলিম ভোটে ভাঙন ধরেছে, জাস্ট উল্টো। এতদিন মুসলিম ভোট এক কাছে ছিল, হিন্দু ভোট টুকরো টুকরো হয়েছিল। এবার আমাকে যেটা বলতে হবে, যেটা তোমাদের বলা দরকার, যেটা কোনো চ্যানেল হয়তো বলছিলাম, এই ওঙ্কার টিভিতে আমি ব্রেক করছি, এর পেছনে দায়ী কে? হিন্দু ভোটকে এক কাছে করলো কে? হ্যাঁ, এটা দুজন করেছে। কে? দুজন করেছে না, বিজেপি করেনি, এটা দুজন করেছে। শুনি ওই দুজনের নাম শুনি। হ্যাঁ, এটাই তো মজা, এখানেই তো মাসুম আক্তার লাগবে না। একজন হচ্ছে খোদ মমতা ব্যানার্জি, আর দুই হচ্ছে মুসলমান সমাজের নেতা মাথা ত্রাতারা, এই দুজন মিলে করেছে। খোদ মমতা ব্যানার্জি এমন কাজ করে যাতে হিন্দু ভোট এক হয়, আর মুসলমান সমাজের যারা নেতা মাথা ত্রাতা, সামাজিক ধর্মীয় রাজনৈতিক নেতা, তারা করেছে। তারা দিনের পর দিন এমন হুমকি চমকি, উন্নয়ন নেই, কিছু নেই। একজন বলছে কোরআন তেলাওয়াত করে ইসলামে ঢুকিয়ে দেবো, তো বিজেপি তো ইস্যু করেছে, ওরে আমাদের হিন্দু ভাইরা রে, তোদের ধরে ধরে লাভ জিহাদ করে করে ইসলামে কোরআন তেলাওয়াত করে ঢুকিয়ে দেবে রে। ক্লিয়ার? আবার এই সিদ্দিকুল্লাহ বলছে, আমি গ্রামকে তো জয় করেছি, 15-10 মিনিটের মধ্যে কলকাতাকেও জয় করে দেবো, ঝিট করে দেবো। শুনেছেন না? হুমায়ুন কবির, যাকে এখন একটু অন্যদিকে গেছে, তাকে বলছে ভাগীরথী কেটে ভাসিয়ে দেবো। শুনেছেন না? এইরকম কথাবার্তা, উত্তেজক কথাবার্তা, তার সাথে মাননীয় যুক্ত করছেন। যেমন জনজাতি 1 সেকেন্ডের মধ্যে, যদি মনে করি আমি যদি হাল ছেড়ে দিই, 1 সেকেন্ডের মধ্যে হিন্দুদের উড়িয়ে দেবে। কল্পনা করা যায়? এই যে আতঙ্ক তৈরি করা, শুধু বিবৃতির আতঙ্ক, এগুলো দরকার ছিল না তো। এগুলো তৈরি করে বিজেপির হাতে অস্ত্র তুলে দিয়েছে এবং হিন্দুদের একজোট হতে সাহায্য করেছে। এগুলো যদি না বলতো, আমি নিশ্চিত করে বলছি, হিন্দুরা কিন্তু একজোট হওয়ার ক্ষেত্রে কিন্তু করতো। হিন্দু সমাজ কিন্তু একজোট হয়েছে। 1, 2, শুধু বলাতে না, কিছু কিছু করার ঘটনা ঘটেছে। শুধু বলা নয়, কিছু কিছু করা, যেমন শামসেরগঞ্জ করা। আমি টিভি চ্যানেলে বারে বারে বলেছি, আমি মনে হচ্ছে সবচেয়ে বেশিবার বলেছি,
যে 100 বছর হিন্দু সমাজ মনে রাখবে যেভাবে চন্দন দাস হরগোবিন্দ দাসকে হত্যা করা হয়েছিল, ওই শামসেরগঞ্জের উদাহরণ, এমন উদাহরণ একটার পর একটা, ওই দাঙ্গাবাজি গুন্ডামি, মহেশতলায় গুন্ডামি, বসিরহাটে গুন্ডামি, ধুলাগড়তে গুন্ডামি, মোথাবাড়িতে গুন্ডামি, এই যে গুন্ডামি মস্তানি এবং সিএএ করে এই লুঙ্গি বাহিনী তৈরি, লুঙ্গি বাহিনী তৈরি, যেভাবে রেল পুড়িয়েছিল, যেভাবে সম্পত্তি পুড়িয়েছিল, পাথর ছুঁড়েছিল, পাথরবাজি, তখন দূর থেকে নরেন্দ্র মোদী লুঙ্গি বাহিনীতে চিনে গিয়েছিল। মনে পড়ে তো, আমি কদিন আগে টিভিতে বলেছি, মানুষের মধ্যে এত ঘৃণার জায়গা তৈরি হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী এই ভোটের সময় একজন চাচা বয়স্ক লোক সে লুঙ্গি পরে বুথে ঢুকছিল, তাকে আটকে দিয়েছিল, ঠিক নয়, আইনে নেই, কিন্তু সে এতটা ঘৃণা করা শুরু করেছে, এতটা সন্দেহজনক শুরু করেছে, লুঙ্গির মধ্যে গন্ডগোল থাকে, অস্ত্র থাকে, হয়তো বোমা আছে, হয়তো পাথর আছে, পাথরবাজি করে দেবে। তো তার জন্য দিদি কিন্তু কিছু করেনি। দিদিকে বারবার বলেছি, মুসলমান সমাজকে আমরাই বলেছি যে গাছে তুলে জাস্ট মইটা কেড়ে নেবে, দুম করে পড়ে যাবে, ঠিক আছে, এবার পড়ার সময় এসে গেছে, পড়ার সময় হয়ে গেছে। তো আমরা কি দেখলাম যে কোর্টে ফোটে কি মামলা টামলা করেনি, কিন্তু কি করেছে দিদি জানেন তো, একটা লুঙ্গি আর 4টে মিষ্টি তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, চাচার বাড়িতে। মানে মুসলমানদের মর্যাদা হচ্ছে একটা লুঙ্গিতে আর 4টে মিষ্টিতে, কি অসম্মান না? তো মুসলমান সমাজ তারা শুধুমাত্র দেখে গেছে কিছু কাজের দ্বারা আর কিছু কথার দ্বারা, এইটাকে এনকাজ করেছে বিজেপি। কিন্তু তুমি এক হও, এটাই শেষ ভোট, এরপরে রাষ্ট্রবাদী, এরপরে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড আর পশ্চিমবঙ্গ থাকবে না। হিন্দু সমাজ ভাবলো তাই তো, যা হচ্ছে ঠিক হচ্ছে না, তো চলো যাই, আমরা নীরবে নিভৃতে ভোট দিয়ে দেখাই। এসআইআর এর আগে আমরা কি দেখেছি, এই 91 লক্ষ যে ভোট বাদ গেছে তার মধ্যে বিরাট অংশের একটা ভোট যেগুলো তৃণমূল দিত, মৃত ভোট হোক, ভূত ভোট হোক, ডবল এন্ট্রি ভোট হোক, সেগুলো দিত, সেগুলো সব স্বচ্ছ হয়ে গেছে, আর বিপুল ভোট দান করেছে একেবারে। আমরা ভাবছিলাম বিপুল ভোট না, কারা করেছে, মুসলমানদের এমনি ভোট দেয়, বিপুল দেয়, হিন্দুরা করতো না। তারা ওই ভোটের সময় ভয়ে আতঙ্কে বা অগ্রাহ্য করে তারা ভোট দিতে যেত না। এবারে যে বিপুল ভোট দিল, এগুলো মূলত ওই অধঃপতিত, ওই আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত বাঙালি হিন্দুদের ভোট, সেগুলো এক কাছে জড়ো হলো। এই যে টোটাল একটা জায়গা, আর মিডিয়া বারবার করে বলে গেছে, কিছু মিডিয়া, তোমাদের মতো মিডিয়া, বন্ধ করো বন্ধ করো, আর মানুষ বুঝে চাকরি নেই বাকরি নেই। আমি মহিলাদের কথা বলি, একটা খুব গুরুত্বপূর্ণ কথা, মানে মহিলাদের নাকি ওই লক্ষ্মীর ভান্ডার দেয়, দিদি বলেছে লক্ষ্মীর ভান্ডার দেবো, যুবসাথী দেবো, সব বলেছে তো মহিলাদের। পুরুষদের বলেছে যুবসাথী দেবো ইত্যাদি, পরিযায়ীদের বলেছে 5000 করে দেবো, ওরা সবাই জানে। দিদির টাকা নেই, দিদির টাকা পুরো ভাড়ার শূন্য, এখন ভোটের আগে পর্যন্ত দিচ্ছে, ভোটের পর টাকা কোথায় দেবে, কোথায়, ডিএ দিতে পারেনি তো, 4% ঘোষণা করে ডিএ দিতে পারেনি, শিক্ষকদের বকেয়া ডিএ দিতে পারেনি 25%, যে লোক প্রাপ্য অধিকার দিতে পারেনি সে ভিক্ষা দয়ার দান দেবে কি করে, তার পয়সা থাকলে তো দেবে। উল্টো দিকে অমিত শাহ নরেন্দ্র মোদীরা যে এসে বলে গেছে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা দেবো, মহিলাদের জন্য ওই টিকিট ফ্রি করে দেবো, তো তাদের তো পয়সা আছে, কেন্দ্র সরকারের কাছে টাকা আছে, কেন্দ্র সরকার রাজ্যকে টাকা দেয়নি কেন, ইউসি জমা দেয়নি বলে, এটা নিয়ম, ইউসি জমা না দিলে সে টাকা দেবে না, এটা 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 পদ্ধতি। তাহলে যে রাজ্যের টাকা নেই সে যদি আবার ক্ষমতা আসে, রাজ্য তো দেউলিয়া হয়ে যাবে। মহিলারা বুঝেছে আমি লক্ষ্মীর ভান্ডারে যে ফুর্তি করছি ওই ফুর্তিটা পাবো না, তার চেয়ে স্বপ্ন দেখি, কি দেখি, স্বপ্ন দেখি নতুন সরকার আসবে, এসে অন্তত এতটা তো মিথ্যাচার করবে না, কারণ তারা ভারতবর্ষ চালায়, তাদের কাছে টাকা আছে, অন্য রাজ্যে দেওয়ার গল্পও আছে, আমরা 3000 কেন যাব না, আমরা একটু ঝুঁকি নিই না, চলো দিদি করিং দেখেছি, এবার মোদিজিকে একটু দেখি। আমি গতকালকে বলেছি একটা চ্যানেলে যে আগামীকালকে গণনা হবে, গণনার পর দিদির প্রথম কাজ হবে মোদিজির কাছে সাফল্যের জন্য মিষ্টি নিয়ে, এই নতুন নতুন আম উঠেছে না, এই কিছু পাকা আম, এখন কিছু পেকে গেছে আম, জানো তো, তোমাদের দেয়নি, মোদিজিকে দেবে, নিয়ে একটা শাল নিয়ে মোদিজির কাছে গিয়ে বলবে মোদিজি ছেড়ে দিলাম, আর তো পারবো না, তোমরাই তো ক্ষমতা এনেছিলে, নাহলে 15 বছর থাকতে পারতাম, এই দল তো তোমাদের দল, তোমরা সৃষ্টি করেছিলে, এই তৃণমূল কখনো তৈরি হতো না যদি পাশে রাজনাথ সিংরা না থাকতো। মানুষ আর নেই দাদা, তোমাদের সাথেই তাহলে মানুষ আছে, আমার নাম মিষ্টি খাওয়াচ্ছি, প্লিজ আমাদের আবার জেলে টেলে ঢোকাবে না যেন। আমার ওই ভাইপোটা আছে না, সে গরম খেয়েছে, বলে দিয়েছে যে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করে দিলাম, এইসব কথাতে আবার রাষ্ট্রদ্রোহিতার মামলা টামলা করে জেলে টেলে ঢোকাবে না, আমরা ভালোই আছি। ও দুবাইয়ে টিকিট ফিট কেটে রাখছে, দুবাইয়ে টিকিট কেটে রাখলে আবার ওখানে ঝামেলা করতে যাও না, কিছু সোনা দানা তো নেবে, বউ থাকলে সোনা থাকবে না, বউ ইকুয়াল টু সোনা, একটু নিয়ে অন্য রাজ্যে অন্য দেশেই থাকবে, এখানেও থাকবে না আর কি। আর এই তৃণমূল দলটা অফিসিয়ালি তুলে দিচ্ছি, আমি ঘোষণা করে দিচ্ছি। আর দুধেল গাইতে তো হেভি মুরগি বাড়িয়েছি, এবার দুধেল গাইরা, ও দুধেল গাই ভাইরা একটা আওয়াজ করবে না, আমি গতকাল কি বলেছি,
তখন কিন্তু নির্বাচনের ফল ঘোষণা হয়নি, গতকালকে, গত পরশু একদম, আমি বলেছি, এটা বড় বড় টিভি চ্যানেল এবং পোর্টালে বলেছি যে একটা মুসলমান রাস্তায় নামবে না যদি একজনও মাতব্বরি করতে যায়, ফানাফিল্লা হয়ে যাবে। ওই বুলডোজার টুলডোজার ছোটখাটো জিনিস, ওই ওই যোগী রাজ্য দেখতে হবে না, তার চেয়ে ভয়ঙ্কর তৈরি হবে পশ্চিমবঙ্গ। কারণ মানুষ আতঙ্কিত হয়ে আছে। উত্তরপ্রদেশে হিন্দুরা এত আতঙ্কিত ছিল না, তারপরেও যোগীজিরা ক্ষমতা এসেছে। পশ্চিমবঙ্গের 70% হিন্দু সমাজকে আতঙ্কিত করে রাখা হয়েছিল। তাদের মধ্যে কিন্তু নিউটনের থার্ড ল যাবে, তাদের মধ্যে কিন্তু হিটলারই মানসিকতা আসবে। তোমরা এখন নত হয়ে থাকো, তারা পায়ের উপর পা দিয়ে ঝগড়া করবে, তবুও তোমরা টাইপে পা দেবে না, মরে যাবে তোমরা। যদিও শ্রমিক ভট্টাচার্যের মতো লোকেরা আছে, তারা সমতায় সাম্যতায় বিশ্বাস করে, তারা অহিংসায় বিশ্বাস করে। আমি আশা করি তেমন কিছু হবে না। কিন্তু যদি প্ররোচনা তৈরি করে, দিদির কথা, দিদি কি বলেছে, এসব গণনা ফণনা ফালতু, মানে এখনো শোধরাবে না, এখনো লোককে গরম খাবে, বলছে ফালতু গণনা ফণনা এসব স্লো করছে, নির্বাচন কমিশন বসে বসে করছে, আমাদের যেগুলো জেতার কথা ওগুলো পরে হবে, সন্ধ্যে পর্যন্ত ওয়েট করো। আমি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, মানে আজকে দিনও নাকি ও রয়্যাল বেঙ্গল টাইগার, বলবে না বিড়াল যে আজকে আমি বিড়াল হয়েছি, বলবে না। কি খাতারনাক রে ভাই। আচ্ছা, এই ওনার গীতাঞ্জলি, কথাঞ্জলিটা কেউ পাঠ করবে তো নাকি? মানে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কোন গ্রন্থ পাঠ করা হবে? দিদির লেখা কথাঞ্জলি বা কবিতা গ্রন্থ এপাং ওপাং চপাং? দিদি আপনার এই গ্রন্থগুলো কে কেনে দেখবো? আর আবুল বাসার জি, আবুল বাসার সাহিত্যিক, ঘেন্না ঘেন্না, আপনারা সব ঘেন্না। আমি বলেছেন না, পৃথিবীর ইতিহাসে এই বাংলার এক শ্রেষ্ঠতম জ্যোতিষ্কের নাম মমতা ব্যানার্জি। কাল থেকে মমতার পায়ের তলে আপনি বসে থাকবেন। বুদ্ধিজীবীর দল, মমতা ব্যানার্জির কালীঘাটের পায়ের তলায় পদলেহন করার দায়িত্ব বাংলার বুদ্ধিজীবীরা নেবে। আমি দেখবো কাল থেকে, দেখবো আপনাদের কত ক্ষমতা আছে। আর মিডিয়া আজকে দেখি সব মিডিয়াগুলো পাল্টিকে গেছে, দি নয় মোদি, চিটিংবাজ মিডিয়ার দল। খুব তো টিআরপি দেওয়ার চেষ্টা হচ্ছিল, পয়সা পেয়েছিলেন না, দিদির পয়সায় লোককে বিভ্রান্ত করা, লোককে পথ দেখাবে দায়িত্ব কি কাজী মাসুম আক্তারের নাকি? লোককে পথ দেখানোর দায়িত্ব কাজী মাসুম আক্তারের। যখন রক্তাক্ত হয়েছিলাম আমি কাজী মাসুম আক্তার ভারত মাতার গানকে, জাতীয় সঙ্গীতকে এই মেট্রিয়া একটা শিক্ষাঙ্গনে, সরকারি শিক্ষাঙ্গনে প্রার্থনা চালু করতে গিয়ে তখন গোটা পৃথিবীতে নিউজ হয়েছিল। এই তোমাদের ওঙ্কার বাংলা আমাকে টকশো করেছিল রক্তাক্ত অবস্থায়। এই বাংলার মিডিয়াগুলো দিদির আশকারা পেয়ে তার টাকা নেবে বলে চুপ ছিল। এরা দেশদ্রোহী নয়, মিডিয়াগুলো দেশদ্রোহী, যারা পাশে থাকেনি। দিদি বলেছিলেন শুধু আপনার চাকরিটা আমি রক্ষার চেষ্টা করছি, দেশদ্রোহীদের রক্ষা করতে গেলে আমার নিজের ভোট থাকবে না। আমার কাছে উনি স্বীকার করেছিলেন 2016 সালে, স্বীকার করি আমাকে শিক্ষারত্ন সম্মান দিয়েছিলেন উনি, রাজ্যের সেরা প্রিন্সিপাল অ্যাওয়ার্ড। আমি পরিষ্কার করে বলছি, তারপরও কাজী মাসুম আক্তারা বিক্রি হয়নি। বিক্রি কিছু কিছু বাঙালি হয় না, তেমন বাঙালিও বেঁচে আছে। আমি পরিষ্কার করে বলি, শান্তির কথা বলুন, আগামী কাল থেকে যেন রাজ্যে শান্তি থাকে। আর যারা অনেক অত্যাচারিত হয়েছে তাদের মধ্যে ক্ষোভ থাকবে, সেই ক্ষোভটা তারা দেখাক, তাদের কাছে ক্ষমা চেয়ে নিন যারা অন্যায় করেছেন। অহংকার ও ঔদ্ধত্য দেখাতে যাবেন না, সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু হয়ে যাবে। বিজেপি এবং তৃণমূলের দ্বন্দ্বটা যেন রাজনৈতিক না থেকে ধর্মীয় না হয়ে যায়। আমি পরিষ্কার করে চেতাবনী দিচ্ছি, কথা ঘুরিয়ে কথা বলি না আমি। একদম সাবধানে থাকবেন, আমি প্রত্যেকের শুভবুদ্ধির উদয় থাকবো। আর অনেক দিন পরে এই সরকার এসেছে, অনেক দিন পরে, এবং আমরা জানি যখন কংগ্রেসের দোদণ্ড প্রতাপ কংগ্রেস, সেখান থেকে যখন বামের এসেছিল 77 সালে, তখন বামেদের সাথে রাজ্যে 30% মুসলমানরা ছিল, মানে ব্যতিক্রমটা বলছি। আবার যখন 34 বছরের জগদ্দল পাথর বলে আর কি সিপিএম থেকে যখন তৃণমূল এসেছিল, এই 30% মুসলমানরা কিন্তু তৃণমূলের সাথে ছিল। এখন যখন বিজেপি আসছে, মুসলমানরা কিন্তু নেই, শুধু বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে একটা নতুন দলের পথ চলা শুরু হলো এই পশ্চিমবঙ্গে। হয়তো সেখানে 5% মুসলমান। আমি অনেক আগে বলেছি, মুসলমানরা বিজেপি করে না, কিন্তু মুসলমানরা বিজেপি করতে গিয়ে শহীদ হয়ে গেছে ততগুলো। টোটাল বিজেপি যতজন শহীদ হয়েছে, এই বিজেপি দলটা করতে গিয়ে তার 5%। এখন খোঁজ পেলাম মুসলমানদের ভোটারদের মধ্যে ন্যূনতম 5% বিজেপিকে ভোট দিয়েছে, কিন্তু যথেষ্ট নয়, ন্যূনতম 5%। আগে ছিল পুরো মুসলমানরা বিজেপি, তৃণমূলকে ভোট দিয়েছিল, সিপিএমকে ভোট দিয়েছিল। ফলে এটা বাঙালি হিন্দুদের একটা বড় জয়, এবং যার আত্মা খুব কাঁদছিল সেই শ্যামাপ্রসাদ মুখার্জি, আজকে মনে হয় তার আত্মা শান্তি পাবে। হ্যাঁ, এই পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, সেই হোমল্যান্ডে তারা মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচবে, বাঁচার মতো বাঁচবে। এ এক সত্যের জয়, সত্যমেব জয়তে। ধন্যবাদ।
একদম অসাধারণ। তিনি বললেন আমি কোনো জায়গায় ক্রস করব, ক্রস করে তাকে প্রশ্ন রাখবো তার কাছে, সেই ইচ্ছাটা আমার জাগেনি, কারণ আমার মনে হয়েছে যে আপনার কথাগুলো শোনাটা খুব জরুরি। একটু একটা খবরে আসবো, তারপর আবারও আলোচনায় আসবো। এই মুহূর্তে ভরত ছেত্রী, কালিম্পংয়ে বিজেপি প্রার্থী ভরত ছেত্রীর জয় কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে, তিনি জয়ী হয়েছেন। আমরা এই বিষয়ে এক্ষুনি আমাদের কাছে খবর এসছে, ভরত ছেত্রী তিনি কিন্তু জয়ের দিকে এগিয়ে গিয়েছেন একেবারে, এবং আমরা একটু কথা বলে নিতে চেষ্টা করব আমাদের প্রতিনিধির সাথে। অরূপ পোদ্দার সেখানে রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করব। জানিয়ে রাখতে চাইবো আরও কয়েকটি জায়গার আপডেট কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে। মেকলিগঞ্জ, সেখানে বিজেপি প্রার্থী দধিরাম রায় 22,214 ভোটে এগিয়ে রয়েছে। 11 রাউন্ড শেষে মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক 28,933 ভোটে এগিয়ে রয়েছে। 8 রাউন্ড শেষে কোচবিহার দক্ষিণে বিজেপি প্রার্থী রথীন্দ্র বোস 7,767 ভোটে এগিয়ে। 12 রাউন্ড শেষে শীতলকুচি বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন এগিয়ে রয়েছেন, এবং সেক্ষেত্রে দিনহাটা অজয় রায় সেখানে এগিয়ে রয়েছেন বিজেপির তরফ থেকে। নাটাবাড়ি বিজেপি প্রার্থী গিরিজা শঙ্কর রায় এগিয়ে রয়েছেন। তুফানগঞ্জেও বিজেপি প্রার্থী মালতী ডাভা রায় এগিয়ে রয়েছেন। কোচবিহার উত্তরে বিজেপি প্রার্থী সুকুমার রায় এগিয়ে রয়েছেন। সিতাইয়ের ক্ষেত্রেও আশুতোষ বর্মা বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। কোচবিহারের 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 9টিতেই কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দারের সাথে। অরূপের কাছে আসবো। অরূপ, ভরত ছেত্রীর জয় এবং সেখানে তারপরের চিত্রটা একটু জানবো তোমার কাছ থেকে। দেখো, তোমাকে আমি জানি কালিম্পং এর আসনে একটি মাত্র আসন, কালিম্পং জেলার ভরত ছেত্রী বিজেপি প্রার্থী, তিনি কিন্তু ইতিমধ্যেই জয়লাভ করেছে। ইসিআর পক্ষ থেকে এখনো কিন্তু সার্টিফিকেট তাকে দেওয়া হয়নি, কিন্তু সূত্র মারফত বিজেপি এবং বিজেপি সূত্র মারফত যা জানা যাচ্ছে, তিনি 10 রাউন্ড শেষে প্রায় 21,000 ভোটে তিনি এগিয়ে রয়েছে। আর একটি হয়তো রাউন্ড বাকি আছে, যার কারণে কিন্তু এখনো তার হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়নি। কিন্তু এখন বিজেপির উল্লাস যে গেরুয়া আবির এবং মিষ্টি খাইয়ে কিন্তু তা ইতিমধ্যেই পাহাড়ে শুরু হয়ে গিয়েছে। শুধুমাত্র কালিম্পংই নয়, দার্জিলিং, কার্শিয়াং এবং শিলিগুড়ি সমতলের যে সমস্ত আসন রয়েছে, সমস্ত আসনেই কিন্তু বিজেপি প্রার্থীরা ব্যাপক ভোটে এগিয়ে রয়েছে, এবং যে বিজেপির কিন্তু পক্ষ থেকে যে উল্লাস, যে গেরুয়া আবির খেলা এবং মিষ্টি খাওয়ানো কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। ছিল অপরূপা। অনেক ধন্যবাদ অরূপ, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। এবং ভরত ছেত্রীর বিজয় উল্লাস এই মুহূর্তে কিন্তু সেখানে কালিম্পংয়ে শুরু হয়ে গিয়েছে, এবং আমরা যেমনটা আলোচনায় ছিলাম এই মুহূর্তে একেবারে সেই আলোচনায় কিন্তু আবারও আমরা পরবর্তীতে আসবো, কিন্তু তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি।